আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম। বিদেশিরা নয়, জনগণই আওয়ামী লীগের সকল ক্ষমতার উৎস, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি ভারতের সাথে শত্রুতা করে সংশয়, অবিশ্বাস সৃষ্টি করেছিল। সেই অবিশ্বাসের দেয়াল শেখ হাসিনা ভেঙে দিয়েছেন। বিএনপির স্বপ্ন পূরণে আমেরিকা আর কাজে আসবে না বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের শান্তি সমাবেশে এসব কথা বলেন তিনি। আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। বিএনপি জামায়াতের সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগ। শনিবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুর গজনবী রোডে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে এ সমাবেশ করা হয়। দুপুর থেকে মহানগর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা জড়ো হতে থাকে সমাবেশকে ঘিরে। এই সময় কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে গজনবী রোড এলাকা। সেই সাথে মুহুর্মুহুর স্লোগান উজ্জীবিত করে তোলে নেতাকর্মীদের। আওয়ামী লীগের শীর্ষ নেতারা বলেন, বিএনপির কর্মসূচি দেশের উন্নয়নের জন্য নয়, অগণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতায় যাওয়ার পায়তারা। আওয়ামী লীগ সরকারের পতন ঘটাতে কিন্তু পারে নাই, তারা সরাসরি রাষ্ট্র ক্ষমতা দখল করতে চেয়েছিলেন। বিএনপি জামাত সহ যে সমস্ত চক্র এই পশ্চিমা শক্তি সহ অশুভ চক্রান্তে লিপ্ত আছেন, তাদের এই অশুভ চক্রান্ত কখনো কোনোদিন বাস্তবায়ন হবে না। আমাদের প্রস্তুত থাকতে হবে যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ভারতের সাথে শত্রুতা করে সংশয় ও সন্দেহ সৃষ্টি করেছিল বিএনপি। ক্ষমতায় এসে শেখ হাসিনা তা দূর করে। ভারতের সঙ্গে শত্রুতা সৃষ্টি করে সংশয়, অবিশ্বাস সৃষ্টি করেছিল, যে কারণে আমরা দুই দেশের মধ্যে সম্পর্কের উন্নতি হয়নি। শেখ হাসিনা এসে এ সংশয়, সন্দেহের, অবিশ্বাসের দেওয়াল ভেঙে দিয়েছেন। বাংলাদেশে ডোনাল্ড লুর আগমনে দুই দেশের সম্পর্কের আর উন্নয়ন ঘটবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপির স্বপ্ন পূরণে যুক্তরাষ্ট্র আর আসবে না। লু আসছেন বাংলাদেশে, শেখ হাসিনা সরকারের সঙ্গে সম্পর্ক আরো এগিয়ে নিতে বিএনপির স্বপ্ন পূরণের জন্য আমেরিকাও আর আসবে না। লন্ডন থেকে ডাক দিয়ে কোনো লাভ হবে না। বিএনপির সকল কর্মসূচি ভুয়া জানিয়ে সেতুমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসে দেশকে সমৃদ্ধশালী করেছে। বিপুল দেবরাই, আরটিভি, ঢাকা। আওয়ামী লীগ নয়, দেশ চালাচ্ছে অদৃশ্য শক্তি, এমন মন্তব্য করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি নয়, আওয়ামী লীগ সন্ত্রাসী দল, সন্ত্রাসের মধ্য দিয়ে তাদের জন্ম। জনগণের উত্তাল তরঙ্গে সরকারের অবৈধ মসনদ তছনছ হয়ে যাবে বলেও হুঁশিয়ারি দেন বিএনপি মহাসচিব। নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবদলের বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন মির্জা ফখরুল। রিপোর্ট করছেন জায়েদ রহমান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা, নিঃশর্ত মুক্তি এবং রাজবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী যুবদল। এ সময় সিনিয়র নেতারা বলেন, জনগণ নয়, লুটপাটকারীরা আওয়ামী লীগের সাথে আছে। এই সরকার জনসমর্থনের তোয়াক্কা করে না, সুতরাং এই সরকার কখনো এই দেশের মানুষের মঙ্গল চাইতে পারে না। এই সরকার একটি আপদ, এই দেশের উপর একটি আপদ নাজিল হয়েছে। আসুন সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই আপদ আমরা বিদায় করি। বিএনপি মহাসচিব বলেন, অবৈধভাবে ক্ষমতা টিকিয়ে রাখতে মামলা হামলার পথ বেছে নিয়েছে আওয়ামী লীগ। নির্যাতন নিপীড়ন করে গণতান্ত্রিক আন্দোলন থামানো যাবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। বিএনপি কখনোই সন্ত্রাস করে নাই, বিএনপির সন্ত্রাসের ইতিহাস নেই। সন্ত্রাসের ইতিহাস আপনাদের, সন্ত্রাসের মধ্য দিয়ে আপনাদের জন্ম। আপনারা যখন আওয়ামী লীগের বড় ভাসানী সভাপতি ছিলেন, আপনারা বিতাড়িত করে মেরে তাড়িয়ে দিয়ে তাকে রূপগড় সিনেমা হল থেকে বের করে দিয়েছিলেন। আওয়ামী লীগ দাবি করে যে তারা দেশ চালাচ্ছে। আসলে কি তারা দেশ চালাচ্ছে? তারা দেশ চালায় না, এক অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে বন্ধুগণ।
সরকারের সীমাহীন দুর্নীতির কারণে মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনগণের দেয়ালে পিঠ থেকে গেছে, সেই জনগণকে বাধ্য করবেন না তাদের বেরিয়ে আসতে এবং একটা উত্তাল তরঙ্গ সৃষ্টি করে আপনাদের মসনদকে ভেঙে গুড়মার করে দিতে। জাহিদ রহমান, RTV, ঢাকা। উন্নয়ন পরিকল্পনা টেকসই ও পরিবেশ বান্ধব করতে প্রকৌশলীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আইইবির 61তম কনভেনশনের উদ্বোধনী অনুষ্ঠানে সরকার প্রধান উন্নয়ন প্রকল্পের ব্যয়ে সাশ্রয়ী হওয়ার নির্দেশনা দেন। হাওর এলাকায় বন্যা রোধে কালভার্ট নির্মাণ করে রাস্তা তৈরি করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। আতিকা রহমানের রিপোর্ট। ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ফর স্মার্ট বাংলাদেশ প্রতিপাদ্যে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আইবির 61তম কনভেনশন অনুষ্ঠিত হলো। সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরুতেই প্রকৌশল খাতে অবদানের জন্য প্রকৌশলী ও প্রতিষ্ঠানকে পুরস্কার দেন প্রধানমন্ত্রী। পরে সরকার প্রধান বলেন, বড় প্রকল্প বাস্তবায়নের আগে জনকল্যাণের বিষয়টিকে সবচেয়ে গুরুত্ব দিতে হবে। এছাড়া প্রকল্পের মেয়াদ ও ব্যয়ে সাশ্রয়ী হতে হবে। যে শুধু নির্মাণের জন্য নির্মাণ করা বা এটা কাজ করলেই সেখানে একটা কনস্ট্রাকশন হবে, কিছু লোক কাজ পাবেন, কিছু কাজ কমিশন পাবেন, কিছু এই পাবেন সেই পাবেন, সেটার জন্য না হয়। পার্লামেন্টে আমি নিজে বলেছি, একনেকের মিটিংয়ে বলেছি, সব জায়গায় আমি এই কথাটাই বলি। আর সেরকম যদি কোনো প্রকল্প দেখি অবশ্যই আমি তা অনুমোদন করব না। আর যে প্রকল্পটা শেষ করলে পরে তার থেকে দেশ কিছু লাভবান হবে, মানুষ লাভবান হবে, আমাদের কিছু উপার্জন হবে, সেটাই আমরা দেখতে চাই। প্রধানমন্ত্রী বলেন, হাওর এলাকার মাটি ভরাট করে আর কোনো রাস্তা হবে না। টেকসই উন্নয়নে প্রকৌশলীদের আরও বেশি গবেষণার তাগিদ দেন তিনি। হাওর এলাকায় ইতিমধ্যে আমি নির্দেশ দিয়েছি, সেখানে আর কোনো ওই মাটি ভরাট করে রাস্তা হবে না, যেন পানির স্রোতটা অব্যাহত থাকে। আর যে কোনো বিল খাল এগুলো করতে গেলে পর্যাপ্ত পরিমাণে কালভার্ট ব্রিজ করা দরকার। যেখানে ভেঙে যাবে আমি সেখানে কিন্তু আর মাটি ভরাট করে করতে দিই না, সেখানে ব্রিজ করা অথবা কালভার্ট করে দেওয়া। কারণ আবার যদি বন্যা আসে সেখানে তো আবার ভাঙবে। উদ্ভাবনী যে শক্তি মেধা আছে সেটাকে কীভাবে আমরা দেশের কাজে লাগাতে পারি সেদিকে আপনারা বিশেষ দৃষ্টি দেবেন, সেটা আমি চাই। শেখ হাসিনা বলেন, সমালোচনাকারী কিছু ব্যক্তি ও দল আছে যারা দেশের উন্নয়ন সহ্য করতে পারে না। একটা মানুষের একটা বোধহয় প্রবৃত্তি থাকে, যা কিছু দেখুক সেটাই ভালো লাগে না। তো এই ভালো না লাগাগুলো কী বললো না বললো তাতে কিছু আসা যায় না। আমার দেশের সাধারণ মানুষ ভালো আছে কি না সেটাই আমি দেখতে চাই। যারা বলে এই রেলের কী দরকার ছিল, তো কী দরকার ছিল ওদের, আমার মনে এদের একটু ছবি টবি তুলে রেখে তারপর মেট্রো রেলে চললো কি না, টানেলে গেল কি না, এক্সপ্রেসওয়েতে উঠলো কি না, বা এই সুবিধাগুলি নিচ্ছে কিন্তু একটু দেখা দরকার। আইবি নেতারা প্রকৌশলীদের প্রকৌশল সংস্থার প্রধান হিসেবে নিয়োগ, এলজিইডি, টেক্সটাইল, কৃষি ও আইসিটি প্রকৌশলীদের ক্যাডার সার্ভিসে যুক্ত করা, প্রকৌশল বিশ্ববিদ্যালয় শিক্ষার মান বৃদ্ধি সহ বেশ কিছু দাবি তুলে ধরেন। আতিকা রহমান, RTV, ঢাকা। ড্রাইভারদের লম্বা সময় ধরে বিরতিহীন গাড়ি চালানোয় বাড়ছে সড়ক দুর্ঘটনা। যোগাযোগ বিশেষজ্ঞ ডক্টর হাদিউজ্জামান বলছেন, আনফিট চালক আর আনফিট গাড়ি দিয়ে সড়কে নৈরাজ্য চালাচ্ছে মালিকরা। তবে অভিযোগ মানতে নারাজ পরিবহন মালিকরা। সায়দাবাদ আন্তজেলা ও নগর বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক বলছেন, অদক্ষ চালকদের উৎপাতে সড়কে বাড়ছে দুর্ঘটনা। সড়কে নৈরাজ্য নিয়ে আশিকুল আলমের দুপর্বের প্রতিবেদনের আজ থাকছে প্রথম পর্ব। সম্প্রতি ঈদযাত্রায় ৩৯৯টি সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৪০৭ জনের, আহত হয়েছে ১৩৯৮ জন। এসব দুর্ঘটনাই বলে দিচ্ছে কতটা গভীর সংকটে দেশের পরিবহন খাত। সড়ক নিরাপত্তার প্রতিটি ধাপেই যেন আছে বিশাল রকমের ত্রুটি। বাণিজ্যিক পরিবহনে চালকদের প্রশিক্ষণের অভাব, দক্ষ প্রশিক্ষক সংকট, বিপুল যানবাহনেরই নিবন্ধন না থাকা বাধ্যতামূলক হলেও থাকে না ফিটনেস। আর যেসব পরিবহনের আছে সেগুলোরও বেশিরভাগ ফিটনেস ছাড়পত্রই প্রশ্নবিদ্ধ। নিরাপদ সড়ক আইনের যে ব্যাপারগুলো এর প্র্যাকটিসটাই কম, এবং আমরাই কিন্তু আরও ব্যর্থতার কারণে এবং তাদেরকে নজরদারি সেভাবে রাখতে পারি না, তাদেরকে আইনের আওতায় নিতে পারি না বা তাদের আদেশ সেভাবে সাজা দিতে পারি না, বিধায়ী তারা আরও এইগুলো বেপরোয়া রেকলেসলি তারা গাড়ি চালাচ্ছে। তাদের আধিপত্য আছে বা সরকার এদের কাছে যে কোনোভাবে জিম্মি আছে,
বা এদের থেকে কিছু সুবিধা পাচ্ছে, এই জন্য এদেরকে ছাড় দিচ্ছে। তবে সড়ক দুর্ঘটনা আর নৈরাজ্যের দায় নিতে নারাজ সায়দাবাদ আন্তজেলা ও নগর বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম। একটা ড্রাইভার আইতো, ওটা নামাই রাখতাম শর্ট রোডের মধ্যে, তাহলে আরেকটা ড্রাইভার যাইতো, তাহলে কিন্তু ড্রাইভার তো শর্ট আমি এটা করবো থেকে। আমরা চাইছি টোটাল যাতে কোনো রকম কোনো দুর্ঘটনা না ঘটে, এভাবে প্রাণহানি যাতে না ঘটে। স্মার্ট বাংলাদেশ হচ্ছে স্মার্ট ড্রাইভার হোক। যোগাযোগ বিশেষজ্ঞ ডক্টর হাদিউজ্জামান বলেন, আনফিট চালক আর আনফিট গাড়ি চালানোর দায় এড়াতে পারে না মালিকরা। একই চালককে অতিরিক্ত ট্রিপ দিতে বাধ্য করায় তৈরি হচ্ছে জিন ড্রাইভার, বাড়ছে দুর্ঘটনা। চালকের যেহেতু সংকট আছে, সেক্ষেত্রে আমরা দেখছি যে চালককে বেশি ট্রিপ দিতে হচ্ছে, 5টা 6টা 7টা একেবারে বিরামহীনভাবে সড়ক মহাসড়কে, এবং এই কারণে আসলে চালকরা ফ্যাটিক থাকছে, ওভার স্ট্রেসে থাকছে, সব কিছু মিলে দুর্ঘটনার ঝুঁকি আমরা দেখছি। এবং অনেক সময় চালক স্টিয়ারিংয়ের পিছনে 48 ঘন্টা বসে থাকছে, অনেকটা ভুতুরে চালকের মতো, যেটাকে আমরা জিন ড্রাইভার বলি। সাধারণ একজন চালকের পক্ষে এটা অসম্ভব। 2010 সালে স্পিড লিমিট নিয়ে হাইকোর্টের নির্দেশনা না মানায় পরিস্থিতি আরও জটিল হচ্ছে বলে মত যোগাযোগ বিশেষজ্ঞের। আশিকুল আলম, RTV, ঢাকা। বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় 10 জন নিহত হয়েছে। সকালে ফরিদপুর বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হাবিতি এলাকায় ট্রাক চাপায় বাবা ছেলে সহ 3 জন নিহত হয়। একই উপজেলার কৈডুবিতে বাসে থাকা ইজি বাইকের আরোহীতে স্কুল ছাত্রী নিহত হয়েছে। ভোরে দিনাজপুর সদরের কাউগা মোড় এলাকায় তেলবাহী ট্যাঙ্ক লরি নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ঢুকে পড়ে। এতে দোকানের সামনে ভ্যানে ঘুমিয়ে থাকা নৈশ প্রহরী আজহার আলী ও রানা নামের 2 জনের মৃত্যু হয়। সকালে নরসিংদীর পাঁচদোনা চৈতাব এলাকায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক চালক সহ 2 জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও 3 জন। সকালে নড়াইলের ধোপাক খোলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের আরোহী কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে নেত্রকোনার পূর্ব ধলায়। সড়ক দুর্ঘটনায় চালক মালিক হেলপার যারই গাফিলতি থাকবে তারই বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে রাজধানীর শিল্পকলা একাডেমিতে নিরাপদ সড়ক চাই এর 10ম মহাসমাবেশে প্রতিদিন সড়ক দুর্ঘটনায় 14 জন প্রাণ হারাচ্ছেন জানিয়ে মন্ত্রী বলেন, দুর্ঘটনা প্রতিরোধে বেশ কয়েকটি কারণ চিহ্নিত করা হয়েছে। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালক যাত্রী সহ সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সড়ক দুর্ঘটনার কারণগুলো এখন পর্যন্ত আমরা বুঝতেছি সচেতনতার অভাব। আমি যেটা বলছি, অদক্ষ ও অশিক্ষিত চালক, আমরা সেইখানে দক্ষ চালকের যাতে হাতে স্টিয়ারিংটা থাকে সেইটার ব্যবস্থা আমরা করতে চাচ্ছি। সেখানেও আপনাদের সহযোগিতার আমাদের প্রয়োজন রয়েছে। টাকার বিনিময়ে জালিয়াতি করে নেওয়া কারিগরি শিক্ষা বোর্ডের 5,000 জাল সনদ চিহ্নিত করে বাতিলের উদ্যোগ নেওয়া হচ্ছে। জালিয়াতির সাথে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে বলে জানান গোয়েন্দা পুলিশ। রিমান্ডে জাল সনদ চিহ্নিত করার উপায় বলেন কারিগরি শিক্ষা বোর্ডের প্রধান কম্পিউটার বিশেষজ্ঞ AKM শামসুজ্জামান। জালিয়াতির ঘটনা ধামাচাপা দিতে কিছু সাংবাদিক ও দুদক কর্মকর্তাকে মোটা অঙ্কে টাকা দেওয়ার কথাও স্বীকারোক্তিতে জানা গেছে। সাদিয়া কানিজের রিপোর্ট। টাকার বিনিময়ে কারিগরি শিক্ষা বোর্ডের জাল সনদ ও নম্বরপত্র বিক্রির অভিযোগে গত 31 মার্চ বোর্ডের প্রধান কম্পিউটার বিশেষজ্ঞ শামসুজ্জামানকে হাতে নাতে ধরে গোয়েন্দা পুলিশ। বছরের পর বছর ধরে 5,000-এরও বেশি মানুষের কাছে টাকার বিনিময়ে কারিগরি বোর্ডের জাল সনদ ও ভুয়া নম্বরপত্র বিক্রি করেছে সে। শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ বলেন, রিমান্ডে শামসুজ্জামান জাল সনদ ও ভুয়া নম্বরপত্র চিহ্নিত করার উপায় বলেছেন। কারিগরি শিক্ষা বোর্ডের অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা বছরের পর বছর যে সকল মার্কশিট সার্টিফিকেট বিক্রি করে সেগুলি কিভাবে শনাক্ত করে বাতিল করা যায় সেই সম্পর্কে শামসুজ্জামান গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে দিয়েছেন, যা আমরা কারিগরি শিক্ষা বোর্ডের সচিব মহোদয়ের কাছে এবং সংশ্লিষ্ট বোর্ডকে আমরা জানাবো এবং বুয়েটের যারা এক্সপার্ট তাদেরকে নিয়ে কিভাবে এই কাজটা করা যায় সে সম্পর্কে আমরা সাজেশন দিব। ডিবি প্রধান জানান, জালিয়াতির সাথে জড়িতদের আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ। এরই মধ্যে যাদের নাম এসেছে তারা চাইলে গোয়েন্দা পুলিশ বা সরাসরি শামসুজ্জামানের মুখোমুখি হতে পারেন। জ্যেষ্ঠ সাংবাদিকদের কাছে আমাদের ডিসি মশিউর অলরেডি টেলিফোন করেছে যে গ্রেপ্তারকৃত যে রিমান্ডে আসা শামসুজ্জামানের সাথে
যদি মুখোমুখি হতে চায় অথবা কোনো কথা বলতে চায়, সে মানে তারা কথা বলতে ইচ্ছা করলে পারে। আমরা মনে করি যে আমরা অন্যায়ভাবে কারো নামও বলতে চাই না, অন্যায়ভাবে কেউ মানে হয়রানির শিকার সেটা আমরা বলতে চাই না। অনেকের নাম আমাদের কাছে এসেছে। আমরা মনে করি এটার সাথে যারাই জড়িত তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে এবং তাদের যথাযথ কর্তৃপক্ষকে আমরা চিঠি পাঠাবো। জালিয়াতি করে নেয়া ৫,০০০ জাল সনদ ও নম্বরপত্র চিহ্নিত করে বাতিলের উদ্যোগ গ্রহণ করেছে কারিগরি শিক্ষা বোর্ড। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। দেশের অর্থনীতিকে সমৃদ্ধ ও শক্তিশালী করতে ন্যাশনাল ফাইন্যান্স লিমিটেড কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আব্দুল মান্নান ভূঁইয়া। ব্যবস্থাপনা পরিচালক বলেন, গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী সেবা দিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। বিকেলে রাজধানীর এক হোটেলে প্রতিষ্ঠানটির ২১তম বার্ষিক সাধারণ সভা শেষে তিনি কথা বলেন। সভায় বিগত দিনের আয় ব্যয়ের হিসাব তুলে ধরা হয়। আরও জানাচ্ছেন এআর বাদল। পরিচালক এবং শেয়ার হোল্ডারদের অংশগ্রহণে ন্যাশনাল ফাইন্যান্স লিমিটেডের ২১তম বার্ষিক সাধারণ সভা ও ৫ম এক্সট্রা অর্ডিনারি সভা অনুষ্ঠিত হয়। সভায় দেশের বাইরে থাকা শেয়ার হোল্ডার এবং পরিচালকরা ভার্চুয়ালি অংশ নেন। এ সময় সবার সম্মতিক্রমে নানা এজেন্ডা উপস্থাপনের মাধ্যমে পাশ হয়। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আব্দুল মান্নান ভূঁইয়া বিগত দিনের আয় ব্যয়ের হিসেব তুলে ধরেন। ব্যবস্থাপনা পরিচালক বলেন, আস্থা অর্জনের মাধ্যমে দীর্ঘদিন ধরে মানুষের আর্থিক সেবায় কাজ করে যাচ্ছে ন্যাশনাল ফাইন্যান্স লিমিটেড। দেশের অর্থনীতিতে এবং ব্যবসা সম্প্রসারণের ক্ষেত্রে কার্যকরী ভূমিকা রেখে যাচ্ছি, সেটা রিটেল, কর্পোরেট এবং SME খাতে এবং উদ্যোক্তা ফাইন্যান্সের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে যাচ্ছে। এছাড়াও আমরা ডিপোজিটরদের কাছ থেকে যে আমানত সংগ্রহ করছি সেটা আমরা কার্যকরীভাবে প্রোডাক্টিভ সেক্টরে ইনভেস্ট করছি। সেক্ষেত্রে ডিপোজিটরেরও একটি রিটার্ন আমরা ইনশিওর করছি। প্রয়াত সদস্যদের অবদান স্মরণ করে কৃতজ্ঞতা জানিয়ে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান বলেন, দেশের জন্য ন্যাশনাল ফাইন্যান্স লিমিটেড যেভাবে কাজ করে যাচ্ছে সে ধারা অব্যাহত থাকবে। প্রাথমিক দিক থেকে আমাদের উদ্দেশ্য হলো দেশ এবং জাতির উদ্দেশ্যে কাজ করা। সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি, ভবিষ্যতেও করব এবং আশা করি আমরা দেশের স্বার্থে, জনগণের স্বার্থে উল্লেখযোগ্য ভূমিকা রাখব। সভায় প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান এবং পরিচালক ইনামুল হক খান, পরিচালক রুজিনা ওয়াই কবির, শরীফ জহির, আসিফ জহির, ফাহিমা মান্নান, মারুফ আক্তার মান্নান ও রৌশন আক্তার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এআর বাদল, RTV, ঢাকা। আগামীকাল প্রকাশ হচ্ছে SSC ও সমমান পরীক্ষার ফল। সকাল 10টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের সার সংক্ষেপ ও পরিসংখ্যান তুলে দেবেন শিক্ষামন্ত্রী। এরপরই শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট ও SMS এর মাধ্যমে ফল জানতে পারবেন। এজন্য ওয়েবসাইটে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, পরীক্ষার নাম, বছর ও শিক্ষা বোর্ড সিলেক্ট করে সাবমিট বাটনে ক্লিক করে ফল জানা যাবে। এছাড়া ফোনের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম 3 অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নাম্বার লিখে আবার স্পেস দিয়ে পাশের বছর লিখে পাঠাতে হবে 16222 এ নম্বরে। ফিরতি SMS-এ জানা যাবে ফল। গেল 15 ফেব্রুয়ারি থেকে SSC ও সমমানের পরীক্ষা শুরু হয়ে শেষ হয় 12 মার্চ। চলতি বছর SSC দাখিল, SSC ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় মোট পরীক্ষার্থী 20,24,192 জন। দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজের ন্যাশনাল সেলস মিটিং অনুষ্ঠিত হয়েছে। বিকেলে রাজধানী বনানীতে এক হোটেলে এই মিটিং অনুষ্ঠিত হয়। এতে দেশবন্ধু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গোলাম রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল জাকির হোসেন, CEO ইদ্রিসুর রহমান ও ব্রান্ড ম্যানেজার আব্দুল্লাহ আল জাবের উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দেশবন্ধু গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ গোলাম মোস্তফা ভার্চুয়ালি যোগ দেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিক্রয় কর্মকর্তারা চাহিদা বেশি থাকায় পণ্যের সরবরাহ বাড়ানোর অনুরোধ করেন। দেশবন্ধু কোলা, মিনারেল ওয়াটার ও কোমল পানীয়র গুরু দেশবন্ধু গ্রুপের পণ্য।
ভোক্তাদের প্রিমিয়াম গ্রিন টির অভিজ্ঞতাকে আরও উপভোগ্য করতে ইস্পাহানি এবার নিয়ে এসেছে ব্লেন্ডার্স চয়েস প্রিমিয়াম গ্রিন টির 3টি ফ্লেভার। বাংলাদেশের চা শিল্পে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ইস্পাহানি টি লিমিটেডের প্রিমিয়াম টি ব্র্যান্ডের ব্লেন্ডার্স চয়েস প্রিমিয়াম গ্রিন টি ইতোমধ্যে চা প্রেমীদের হৃদয় জয় করেছে। সেই ধারাবাহিকতায় ইস্পাহানি ব্লেন্ডার্স চয়েস এবার ভোক্তাদের গ্রিন টির অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতে লেমন, জিঞ্জার অ্যান্ড লেমন এবং হানি অ্যান্ড লেমন এই 3টি ফ্লেভারের বিশ্বমানের গ্রিন টি নিয়ে এসেছে। এই উপলক্ষে সন্ধ্যায় গুলশানের রেনেসা হোটেলে একটি জমকালো মোড়ক উন্মোচনের আয়োজন করা হয়। আসন্ন 2024-25 অর্থ বছরে জাতীয় বাজেটে অর্থের সংস্থান সহ জাতীয় পে স্কেল ঘোষণা, বেতন ভাতা 30,000 টাকা করা সহ 6 দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ খলিলুর রহমান ভূঁইয়া। সরকারি কর্মচারীদের বিভিন্ন পর্যায়ের বৈষম্য ও অসঙ্গতির চিত্র তুলে ধরার পাশাপাশি সাংবাদিকগণের বিভিন্ন প্রশ্নের জবাব দেন কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ আক্তার হোসেন। এই সময় উপস্থিত ছিলেন সংগঠনের কার্যকরী সভাপতি মোহাম্মদ মহসিন ভূঁইয়া, মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ, আনোয়ার হোসেন চৌধুরী, ঢাকা মহানগরের সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন সহ আরও অনেকে। এবার ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। পৃথিবীতে আঘাত এনেছে শক্তিশালী সৌরঝড়। শুক্রবার রাতে ঘটনা ঘটে। সৌরঝড়ের কারণে স্যাটেলাইট ও বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে গেল 2 দশকের মধ্যে পৃথিবীতে আঘাত হানা সৌরঝড়ের মধ্যে এটি সবচেয়ে শক্তিশালী সৌরঝড়। মার্কিন সংস্থা স্পেস ওয়েদার প্রেডিকশন সেন্টার বলছে, সূর্য যখন প্রচুর পরিমাণ শক্তি উগরে দেয় ঠিক সেই সময় এই ঝড়ের সৃষ্টি হয়। এদিকে সৌরঝড়ের কারণে উত্তর ইউরোপ এবং অস্ট্রেলিয়াতে অরোরা বা মেরু জ্যোতি দেখা গেছে। শুক্রবার মালদ্বীপ থেকে বেঁধে দেওয়ার সময়ের মধ্যে সব সেনা প্রত্যাহার করে নিয়েছে নয়াদিল্লি। গত বছর মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচিত হন চীনপন্থী হিসেবে পরিচিত মোহাম্মদ মুইজ্জু। ইসরায়েলের রামিয়া সামরিক ঘাঁটিতে রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। শুক্রবার লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলার জবাবে শনিবার হিজবুল্লাহ এ পাল্টা হামলা চালায় বলে জানিয়েছে লেবাননের জাতীয় বার্তা সংস্থা। তবে হামলার ব্যাপারে ইসরায়েলি সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। এদিকে গেল 24 ঘণ্টায় ইসরায়েলি হামলায় গাজা অঞ্চলে নিহত সংখ্যা 40 ছাড়িয়েছে। এছাড়া গাজায় চলমান ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা 35,000 ছাড়িয়েছে বলে জানায় ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। জিম্বাবুয়ের বিপক্ষে 5 ম্যাচ সিরিজের শেষ টি-20তে কাল মাঠে নামবে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে খেলা শুরু সকাল 10টায়। সিরিজের শেষ ম্যাচেও জয়ের ছন্দ ধরে রেখে বিশ্বকাপ যাত্রা করতে চায় টিম টাইগার্স। নাজমুস সাকিবের রিপোর্ট। জিম্বাবুয়েকে বলা হয় বাংলাদেশের অসময়ের বন্ধু। যখনই টাইগাররা ব্যর্থতার চাদরে ঢাকা পড়ে তখনই জয়ের ছন্দ ফেরাতে বাংলাদেশে আগমন ঘটে রোডিশিওদের। টি-20 বিশ্বকাপ সামনে রেখে লাল সবুজ ছেলেদের আত্মবিশ্বাস বাড়াতে খেলতে আসা 5 ম্যাচ টি-20 সিরিজের 4টিতে হেরেছে সিকান্দার রাজা বাহিনী। পরিসংখ্যান বলছে ক্রিকেটের সীমিত ফরম্যাটে এখন পর্যন্ত 23 দেখায় বাংলাদেশের 16 জয়ের বিপরীতে জিম্বাবুয়ের সফলতা এসেছে মাত্র 7 বার। এই হিসেবকে পুঁজি করে সিরিজের শেষ ম্যাচেও জয় নিয়ে টি-20 বিশ্বকাপের উদ্দেশ্যে উঠতে চায় নাজমুল শান্তর দল। তবে বিশ্বকাপের আগে নিজেদের শেষ সিরিজেও টপ অর্ডার ব্যাটারদের ছন্দহীনতা চিন্তার ভাঁজ ফেলেছে টিম ম্যানেজমেন্টের কপালে। মিরপুরে শেষ টি-20তে সেই চিন্তা থেকে কিছুটা মুক্তি পেতে দায়িত্বশীল ব্যাটিংয়ের প্রত্যাশায় টিম টাইগার্স। নাজমুস সাকিব, RTV, ঢাকা। রাতের সংবাদ এই পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।